ঢাকা ভার্সিটি আজকে বেশ ভালোভাবে সাজানো হয়েছে। ভার্সিটির ভিতরে চলছে মিলন মেলা, চারিদিকে জমকালো লাইটিং আর হরেক রকমের ফুলের সমারোহে বেশ সুন্দর লাগছে। নিলয় একটা পুরনো সাইকেল নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। চারপাশ দেখতে থাকে নিলয়। হঠাৎ একটা বাইক এসে তার সামনেই ঠাস করে পড়ে যায়। বাইকে দুজন ছেলে ছিল। নিলয়ের সাইকেলে ব্রেক কম থাকাতে সে কন্ট্রোল করতে না পেরে সোজা গিয়ে ওদের ওপরে পড়ে। একসাথে তিনটে ছেলে এভাবে রাস্তার উপরে পড়বে, বিষয়টা দেখার জন্য ফাংশন ছেড়ে মানুষজন দৌড়ে এগিয়ে আসে। ছেলে দুটোর ভিতরে একজনের নাম মিনার, আরেকজনের নাম রাহান। মিনার আর রাহানকে দেখে সেখানে থাকা স্টুডেন্টগুলো আর কাছে আসে না, তবে তাদের সাথে নতুন একটি ছেলেকেও তারা দেখতে পায়। মিনার আর রাহান উঠে দাঁড়িয়ে দেখে ওদের পাশে একটা লম্বা, চুলগুলো বড় আর পুরাতন একটি মেরুন রঙের গেঞ্জি পরে ভাঙা সাইকেল নিয়ে পড়ে আছে। রাহান মিনারকে বলে, বন্ধু, এই শালাটা কে রে? সে এসে আমাদের উপরে পড়েছে। তাকিয়ে দেখ তোর দামি বাইকের কি অবস্থা করেছে সে। ওর সাইকেলে লেগে তোর বাইকের ব্যাকলাইট দুটোই ভেঙে গিয়েছে। কি করবি ওটারে? কি করব মানে? ধর শালাকে। রাহান মিনারের কথা শুনে নিলয়কে টেনে তোলে। কোনো কথা ছাড়াই রাহান আর মিনার নিলয়কে অনেক মারতে শুরু করে দেয়। নিলয় বুঝতেই পারে না কি হয়েছে, তাকে কেনই বা মারছে এভাবে। নিলয়ের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করেছে। আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে এটা দেখছে। ভাই, আমাকে মারছেন কেন? আমি কি করেছি? আপনারা আমার সাইকেলের সামনে এসে পড়েছেন। আমি ব্রেক চাপার আগেই আপনাদের উপর এসে পড়েছি। তোর জন্য আমার দামি বাইকে লাইট ভাঙছে। দে জরিমানা দে। রাহান, মার শালাকে। আমাকে কেউ বাঁচাও। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কেউ তো সাহায্য করুন। আমাকে দুজন মারছে কোনো কারণ ছাড়াই। শালা, কেউ তোকে বাঁচাতে আসবে না। ওরা আমাকে জানে। কোনো মায়ের দুধ খাওয়া ছেলে নেই যে আমার সামনে এসে তোকে বাঁচিয়ে নেবে। সব কটাকে এখানেই কেটে রেখে দেব। কথাগুলো রাহান বলতে বলতে বাইকটা ওঠায়। তারপর দুজনে সেখান থেকে বাইক চালিয়ে চলে আসে। নিলয় মাটিতে পড়ে থেকে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয় উঠতে যাবে এমন সময় একটা মেয়ে এসে নিলয়ের দিকে হাত বাড়ায়। নিলয় মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা বলে, আমার জন্য আপনার মার খেতে হয়েছে। উঠুন, ওরা এরকমই। ওরা এখানে আপনাকে মেরে ফেলেনি, এটাই আপনার কপাল। উঠুন এখন। নিলয় মেয়েটার হাত ধরল। মেয়েটা নিলয়ের হাত টেনে ধরতেই নিলয় উঠে দাঁড়ায়। মেয়েটা বলে, আপনার অনেক লেগেছে। ঠোঁট মুখ ফেটে রক্ত বের হচ্ছে। চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই। লাগবে না, ধন্যবাদ। নিলয় তার সাইকেলটা টেনে তোলে। মিনার আর রাহান দুজনে মিলে ওর সাইকেলটাও ভেঙে দিয়েছে। নিলয় ভাঙা সাইকেলটা ঠেলতে ঠেলতে ভার্সিটি থেকে বের হলো। মিনার হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। মেহরাব চৌধুরী খুবই পাওয়ারফুল নেতা। সাধারণ কিংবা ভিআইপি মানুষদেরকেও একদমই মানুষ মনে করে না। তিনি যেমন খারাপ, তেমনি হয়েছে তার ছেলে মিনার। মিনার ভার্সিটির 4th ইয়ারের স্টুডেন্ট। মিনারের একটা বিজনেস আছে। মহিলা হোস্টেলের নামে মেয়েদেরকে দিয়ে সে গোপনে পতিতালয়ের বিজনেস করে, তবে সেটা কেউ জানে না। মিনার মাঝে মাঝে ভার্সিটিতে আসে, কিন্তু আজ এসেছে নাবিলার জন্য। নাবিলা আজকে ভার্সিটিতে ঢোকার মুহূর্তে কোথা থেকে মিনার আর রাহান বাইক নিয়ে ঢোকে। পিছন থেকে এসেই নাবিলার কাঁধে হাত দিয়ে ছোট করে চড় দেয় মিনার। নাবিলা চিৎকার করে বলে, কোন শালারে? তাকিয়ে দেখে মিনারেরা এসেছে। মিনার নাবিলার দিকে তাকিয়ে চোখ মারতে থাকে, ফ্লাইং কিস দিতে থাকে, আর রাহান বাইক নিয়ে এপাশ ওপাশ করতে করতে জোরে গিয়ার বাড়াতে থাকে। আর তখনই স্লিপ করে পড়ে যায় ওরা নিলয়ের সামনে। নিলয়ও আর তাল সামলাতে না পেরে ওদের উপরে গিয়ে পড়ে। নাবিলা এসেছিল নিলয়ের সাথে কথা বলতে, কিন্তু নিলয় কথা না বলে সেখান থেকে চলে যায়। নাবিলা ছেলেটাকে চেনে না, এর আগে কখনো দেখেছে কিনা মনেও পড়ে না। ভার্সিটিতে কত জায়গা থেকে কত ছেলে মেয়েরা আসে, সবার সাথে যে পরিচিত থাকবে এমন কোনো কথা নেই। বিকালের রোদ তার শেষ শক্তিটুকু দিয়ে পিচ ঢাকা রাস্তায় আঘাত করে চলেছে। সময় যাওয়ার সাথে সাথে সেই তীব্রতা আস্তে আস্তে কমে এসেছে অনেকটা। ছুটির দিন হওয়ার কারণে রাস্তায় খুব একটা ভিড়ও নেই গাড়ির। রাস্তার পাশে পার্ক করা গাড়িতে আরশি একভাবে বসে আছে, তাকিয়ে আছে সামনের দিকে। তার অ্যাসিস্ট্যান্ট রাফাত বলে, কিছু লাগবে ম্যাম? আরশিয়া মাথা নাড়িয়ে না বলে। সে আবার রাস্তার ওপাশে তাকায়।
রাস্তার পাশের ফুটপাতে বেশ কিছু টঙের দোকান দেখা যাচ্ছে, সাথে চটপটি ফুচকার দোকানও আছে। আরশিয়ার চোখ এই টঙের দোকানগুলোর দিকে। আরও পরিষ্কার করে বলতে গেলে একটা বিশেষ দোকানের দিকে সে তাকিয়ে আছে। গাড়ির জানালায় হাত দিয়ে তার ওপর মাথা রেখে এক দৃষ্টে তাকিয়ে আছে সেদিকে। 3 নাম্বার দোকানটার এক কোণে বসে আছে একটা ছেলে, চায়ের কাপে বিস্কিট ডুবিয়ে খাচ্ছে। ছেলেটার মাথায় ব্যান্ডেজ, গালে কাটার দাগ দেখা যাচ্ছে। ছেলেটাকে গাড়ির ভেতর থেকেই ভালো করে দেখা যাচ্ছে। রাস্তার পাশে টঙের দোকানে বসে আরাম করে চা খাচ্ছে। ছেলেটার হাতে কয়েকটা বই ধরা রয়েছে। দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে বইগুলো সব গল্পের আর ফিজিক্সের বই। আরশিয়া জানে ছেলেটার বই পড়ার অভ্যেস বেশ। কেবল এটাই নয়, ছেলেটার সম্পর্কে বলতে গেলে সব তথ্যই সে জানে। মানে যতটুকু জানার ততটুকুই জেনেছে আরশিয়া। ছেলেটা কোথায় কখন যায়, কার কার সাথে মেশে, সব কিছুই তার জানা। এটুকু ছেলেটা সবার জন্য সহজ করে দিয়েছে আরশিয়া। আরশিয়া আরেকবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে নিল। রুটিন অনুযায়ী ছেলেটার এখন উঠে পড়ার কথা। ঠিক 5:30টায় কাজীর অফিস লেনে ছেলেটার টিউশনিতে যাওয়ার কথা, কিন্তু ছেলেটার ওঠার কোনো নাম নেই আজ। ধীরে ধীরে বসে চা খেয়েই যাচ্ছে সে। আরশিয়া এক মনে তাকিয়ে আছে সেদিকে, চুপচাপ বসে চা খাচ্ছে। মনে হচ্ছে দিনের বাকিটা সময় তার এখানেই থাকার ইচ্ছা। অবশ্য এটা নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই ছেলেটার। টিউশনের সময়ের হেরফের হতেই পারে। ম্যাডাম, এই যে আপনার চা। আরশিয়া খানিকটা চমকে উঠল। চার দোকানে বসে থাকা ছেলেটার দিকে এতই মনোযোগ দিয়ে তাকিয়েছিল যে অন্য কোনো দিকে লক্ষ্য ছিল না তার। টঙের দোকানের চা বিক্রি করা পিচ্চি ছেলে চায়ের কাপ হাতে আরশিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। চা নিয়ে আসা ছেলেটার দিকে তাকিয়ে আরশিয়া বলল, চা? তোমাকে চা কে দিতে বলেছে? আমি বা আমাদের কেউ তো চা চাইনি। চা হাতে নিয়ে ছেলেটা কিছু না বলে আরশিয়াকে অবাক করে সামনে হাতের ইশারা করে দেখিয়ে দিল কে তাকে এখানে চা আনতে বলেছে। আর সে সত্যি অবাক না হতে পারল না। ও গত 10 দিন ধরে যাকে ফলো করছে সেই ছেলেটাই ওর জন্য চা পাঠিয়েছে। আরশিয়ার অবাক হওয়ার কারণও যে ছেলেটাকে ফলো করছে, ছেলেটা সেটা বুঝে গেছে। ছেলেটা অনেক বুদ্ধিমান, তবে সহজে বোঝা যায় না। প্রথম কনভারসেশনে ছেলেটা অদ্ভুতভাবে কথা বলে, কিন্তু আরশিয়ার বিষয়ে জানবে এটা আরশিয়া ভাবেনি। অবশ্য খুব একটা লুকিয়ে থাকার চেষ্টা ছেলেটার কাছে আরশিয়া করেনি। আরশিয়া চা কাপ হাতে নেয়, তারপর বাহিরে তাকিয়ে দেখল ওই ছেলে তার দিকে তাকিয়ে হাত নাড়ছে। একটু যেন হাসল। আর বসে থাকার কোনো মানে নেই। গাড়ি থেকে নেমে এলো আরশিয়া। আরশিয়াকে নামতে দেখেই রাফাত এগিয়ে এলো ওর দিকে। ম্যাম, কোথায় যাচ্ছেন? আরশিয়া কেবল তাকালো রাফাতের দিকে। আরশিয়া কিছু বলে না। তারপর এগিয়ে যেতে লাগলো চায়ের দোকানের দিকে। ছেলেটা আরশিয়ার দিকে এখনও তাকিয়ে আছে। চোখে মুখে কোনো সংকোচ নেই। এমন একটা ভাব নিয়ে তাকিয়ে আছে যেন অনেকদিন আগে থেকেই ছেলেটা ওকে চেনে। আরশিয়া নিশ্চিত জানে নিলয় নামের এই ছেলেটা ওকে কোনোভাবেই চেনে না। আরশিয়া নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনের বেঞ্চে গিয়ে বসল সে, একেবারে নিলয়ের মুখোমুখি। আরশিয়ার হাতেই এখনো চায়ের কাপ ধরা, তবে এখনো মুখে দেয়নি, দেওয়ার ইচ্ছাও নেই ওর। আরশিয়াতে নিলয় বলল, মানুষ এক আশ্চর্য সত্তা। সে সাইমালটেনিয়াসলি সম্ভাবনার উৎস এবং নিজের সীমাবদ্ধতার কারিগর। সে আলো খোঁজে, অথচ কখনো কখনো নিজেই তার ছায়া হয়ে দাঁড়ায়। প্রকৃত মানুষ সেই যে নিজের ভেতরের অন্ধকারকে চিনে আলোয় পৌঁছাতে জানে। হয়তো আমি সেই আলো, আপনি সেই আলোর কাছে পৌঁছে গেছেন। মানে? মানে তেমন কিছুই না, তবে নিজেকে খুব ভিআইপি মনে হচ্ছে মিস। কেন? ডিবি পুলিশের অফিসার আমার চলাচল এভাবে পর্যবেক্ষণ করবে আমি কোনোদিন ভাবিনি। তাহলে বলুন, নিজেকে সেলিব্রিটি ভাবব না? আরশিয়া চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের কথা শুনে আরশিয়া শান্ত কণ্ঠে বলল, তাকে ফলো করা উচিত নয়। চাঁদ একা থাকে আকাশে, তারা তার চারপাশে ঝিকমিক করে, আর মানুষ চায় সেই চাঁদ ছুঁতে। হয়তো তাই মানুষ নিজের একাকিত্ব ঢাকতে তারাদের মতো সম্পর্ক খোঁজে, আর হৃদয়ের আকাশে কারো জন্য চাঁদ হয়ে উঠতে চায়। কিন্তু সব চাঁদ ধরা দেয় না, আর সব তারা সঙ্গী হয় না। তবু খোঁজটা থামে না, কারণ খোঁজেই তো বেঁচে থাকা। আপনি এভাবে আমার সাথে কথা বলবেন না মিস্টার নিলয়। যা প্রশ্ন করেছি উত্তর দিন। ফলো করা কি উচিত নয়? মোটেই না। আমার জানা মতে আমি খুব স্বাভাবিক একজন মানুষ, যাকে বলে একদমই নর্মাল। অন্তত গত 10-15 দিন আগে পর্যন্ত ছিলাম।
আপনি এভাবে আমাকে ফলো করতে পারেন না। আমি সাধারণ একটা ছেলে। সত্যিই কি সাধারণ? হ্যাঁ, খুবই সাধারণ ছেলে। মোটেও ঠিক না আমার পিছু নেওয়া। আরশিয়া কি বলবে ঠিক খুঁজে পাচ্ছে না। সামনে বসা এই মানুষটা মোটেই তাকে ভয় পাচ্ছে না। এমনটা সাধারণত হয় না। আরশিয়ার আসল পরিচয় জানার পর মানুষ ভয়ের চোখে দেখা শুরু করে, অনেকের কথাও এড়িয়ে যায়। কিন্তু নিলয় নামের এই ছেলেটা মোটেই তাকে ভয় পাচ্ছে না, বরং নিলয় একেবারেই স্বাভাবিকভাবেই কথা বলছে আরশিয়ার সাথে। আরশিয়া চুপ থাকা দেখে নিলয় বলল, আমি কি জানতে পারি আমাকে কেন ফলো করা হচ্ছে? আমাকে কি গুম করার প্রক্রিয়া না হয়েছে নাকি? আপনার কি মনে হয় মিস্টার, ডিবি কি কেবল মানুষকে গুম করে? তাদের আর কোনো কাজ নেই? কি সব ভাবনা চিন্তা? থাকলে আমার মতো মানুষের পেছনে এত সময় নষ্ট করত না। প্রথম দিনের খোঁজ নেওয়ার পরেই আপনাদের মনে হতো আমার পেছনের সময় নষ্ট করার কোনো মানে নেই। কোনো তথ্য দিতে পারবো না, কোনো বিষয় নিয়ে বলতেও পারবো না। ম্যাগাজিনের বিষয়টা আমি জানি না, আপনাকে সব খুলেই বলেছিলাম। আমি পড়তে ভালোবাসি, ব্যাস এটাই কারণ। আরশিয়া আবারও চুপ হয়ে গেল। চা ঠান্ডা হয়ে গেছে ওর হাতে থাকা কাপে। সে নিলয়ের দিক থেকে চোখ সরিয়ে নেয়। তারপর নিলয় পরের দিন ভার্সিটিতে আসে। ভার্সিটির ভিতরে একটি শিউলি ফুলের গাছ আছে। গাছটা বেশ বড় আর মোটা। শিউলি ফুলের গাছ এতটা বড় আর মোটা হয় এটা নিলয়ের জানা ছিল না। গাছের শিকড়ের উপর এসে বসল নিলয়। হঠাৎ সেখানে নাবিলা আসে। নাবিলা এসে নিলয়ের পাশে বসে। নাবিলাকে দেখে নিলয় উঠে যাবে এমন সময় নাবিলা বলে, উঠবেন না, বসুন। আমি কেবল আপনাকে খুঁজছিলাম। আপনাকে নতুন দেখছি ভার্সিটিতে, আগে কখনো দেখিনি। নতুন এসেছি, 4th ইয়ারে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ছি। ট্রান্সফার হয়ে এখানে এসেছি। ওহো, আর প্রথম দিনই মনে হয় মিনারের সাথে ঝামেলা হলো। সমস্যা নেই। এমন সময় একটা পাগলি মহিলা, যার গায়ে ছেঁড়া অর্ধনগ্ন কাপড়, গায়ে ময়লা, চুলগুলো আরও ময়লাতে ভর্তি, এমন পাগলি ওদের সামনে আসলো। নাবিলাকে দেখেই মেয়েটা বলে, আমার মেয়ে মিম। মিম, তুই বাড়ি চল মা, আমি তোকে খুঁজতে শহরে এসেছি। চল মা বাড়িতে, আর পড়তে হবে না। জানিস মা, আমি আজকে 3 দিন হয়েছে তরে খুঁজতে গিয়ে কিছু খাইনি। একসাথে ভাত খাবো। তোর জন্য গরুর মাংসের ভুনা খিচুড়ি রেঁধেছি। চল মা বাড়ি চল। নাবিলার হাত ধরে মহিলাটি টানতে থাকে সে। নাবিলা চিৎকার করে বলে, অ্যান্টি, আমি আপনার মেয়ে না, আমি নাবিলা। আপনার মেয়ে এখানে থাকে না, অন্যদিকে খুঁজুন। আমার মেয়ে কোথায়? সে কতদিন হলো বাড়ি আসে না। আমার মেয়েকে পেয়েছি, চল মা। আমি আপনার মেয়ে না। আমার মেয়ে কোথায়? আমার মেয়ের কাছে যাব। ওর নাম মিম। আমার মিমকে আমার কাছে এনে দে, আমার মেয়েকে এনে দে। এই নিন, বসুন এখানে। নিলয় তার ব্যাগ থেকে রুটি, কলা আর পানির বোতল বের করে দেয়। সেগুলো দেখেই মহিলাটি নাবিলার হাত ছেড়ে দেয়। মহিলাটি সেগুলো নিয়ে গোগ্রাসে গিলতে শুরু করে। গলা না চিলেই খেতে থাকে। নিলয় মহিলাটির মাথায় হাত বোলায়। নিলয়ের স্পর্শে মহিলাটি ঘাড় ঘুরিয়ে চুপচাপ তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় মুচকি হেসে হাত থেকে কলা নিয়ে ছুলে দেয়। তারপর প্যাকেট থেকে রুটি বের করে মহিলার দিকে বাড়িয়ে দেয়। মহিলাটি চুপচাপ শান্তভাবে বসে আস্তে ধীরে খেতে থাকে। নাবিলা নিলয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। মহিলার খাওয়া শেষ হয়। পানি খেয়ে গাছের ছায়ায় মাটির উপরে শুয়ে ঘুমিয়ে যায়। নাবিলা আসে নিলয়ের পাশে, বলে, ওনার নাম আমরা জানি না, গত 3 মাস ধরে ওনাকে দেখছি। প্রথম যেদিন এখানে এসেছিল সেদিন উনি এমন পাগল ছিল না। তার মেয়ের নাম মিম, প্রথম বর্ষে পড়ত। যদিও দেখিনি, তবে ভার্সিটিতে এসে সারা জায়গা খুঁজছিল। টিচাররাও জানে না মিম কোথায়। পরে তিনি ভার্সিটির সামনে দাঁড়িয়ে কাঁদছিল। এরপর মিনারেরা আসে সেখানে, মহিলাকে চলে যেতে বলে, কিন্তু উনি তার মেয়েকে খুঁজতে থাকে। আল নাফসা ওয়াহিলা হস্টেলের নাম বলে মহিলাটি। তার মেয়ে নাকি সেখানেই উঠেছিল। মিমের ছবিও দেখায়। মিনারেরা ভার্সিটির সামনে থেকে মহিলাকে সরায়, ওনাকে অনেক মারে, মাথায় আঘাত করে। মহিলাটি অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর থেকেই মহিলাটি পাগল, আর ভার্সিটিতে এসে তার মেয়েকে খুঁজে বেড়ায়। আচ্ছা, আমিও 4th ইয়ারে পড়ি। তোমার নাম তো জানা হলো না? নিলয় তার ব্যাগটা কাঁধে নিয়ে নাবিলার দিকে না তাকিয়ে বলে, নিলয় আমার নাম।